স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে এই বাজেট কতটা শিক্ষা বান্ধব তা নিয়ে রয়েছে নানা বক্তব্য। এসব নিয়ে আজকে আলোচনা। শিক্ষার বাজেট কথা বলতে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ও সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম, আছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম আকাশও আছেন আমাদের সঙ্গে। ডক্টর শামসুল আলম, আমরা এবার বাজেটে শিক্ষা খাতে 1422 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে বলে শুনছি, কিন্তু এই শিক্ষা খাতে এই বরাদ্দ দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে। আমরা বিভিন্ন কিছু যদি এইভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যে 2016-17 অর্থ বছরে শিক্ষা খাতের জন্য মোট বরাদ্দ ছিল 49,010 কোটি টাকা, যা মোট বাজেটের 14.4% এবং পূর্বের তুলনায় 32% বেশি। আর 2017-18 জন্য যা প্রস্তাব করা হয়েছে সেটা হচ্ছে 50,432 কোটি টাকা, যা গতবারের তুলনায় শতকরা হিসাবে 2% কম। আপনি যদি একটু আমাদের আরো কতগুলি প্রশ্ন এবং বিষয়বস্তু রয়েছে, আপনি যদি প্রাথমিকভাবে একটু বলেন। বাজেট একটি আমি বলবো জটিল হিসেব নিকেশের দলিল, এর প্রচুর রকমের উপস্থাপনা আছে। এর উপস্থাপনাটা এরকম আমি বলি, আমরা যে উন্নয়ন বাজেট দেখি তখন দেখি 17টি খাত, আবার যদি সমগ্র বাজেট দেখি তখন দেখি 14টি খাত। এই 14টি খাতে যখন আমি কৃষি দেখি তখন তার যে ফিগার, উন্নয়ন বাজেট আবার যখন দেখবে তার ফিগার কিন্তু এক নয়। আবার বাজেট যখন আলাপ করি, এটাকে কম্পেয়ার যখন করি, প্রত্যেক বছর বাজেট হয় দুটো, কিন্তু একটা মূল বাজেট, একটা সংশোধিত বাজেট। ফলে কোনটার সঙ্গে কোনটা তুলনা করছি আমরা, অনেক বিভ্রান্তি তৈরির সুযোগ আছে বাজেট নিয়ে। মোটা দাগে যেটা আমি বলতে চাই, তথ্যগুলো আপনারা যোগ করে দেখতে পারেন। মানব সম্পদ হিসাবে যদি আমি দেখি, শিক্ষা স্বাস্থ্য মিলিয়ে সর্বাধিক বরাদ্দ গিয়েছে এবার বাজেটে, সেটি হলো 28.7%। এবং মোট ব্যয় হলো মানব সম্পদ এই দুটি খাতে 44,029 কোটি টাকা। তারপর গিয়েছে যোগাযোগ অবকাঠামো খাতে, তারপর গিয়েছে কৃষি পল্লী উন্নয়ন। দুটি খাতকে কি আলাদা করে আমরা যদি শিক্ষা নিয়ে কথা বলি? হ্যাঁ, শিক্ষা নিয়ে যদি বলি তাহলে বলি শিক্ষার এবছরে আমি শুধু বাজেটটা বলি, গত বছরের সঙ্গে একটু তুলনা করে। প্রাথমিক গণশিক্ষায় এবার 22,022 কোটি টাকা দেওয়া হয়েছে প্রাথমিক গণশিক্ষায়। গত বছর যে অরিজিনাল বাজেট চিন্তা করি, গত বছর দুইটা হয়েছে, একটা সংশোধিত একটা অরিজিনাল। সংশোধিত বাজেট ছিল 17,000, হয়েছে 22,000। যদি অরিজিনালটাও তুলনা করি তাহলে গত বছরের তুলনায় এটা 142 কোটি টাকা কম। আচ্ছা, রাইট, না একটা কম, কিন্তু আমার বাজেট বাস্তবায়িত হলো কিন্তু 17,000 শেষ পর্যন্ত, কারণ ওই মন্ত্রণালয় বাস্তবায়ন করতে পারে নাই, যার জন্য রিভিশন করতে হলো। তার মানে বাজেটটা বেড়েছে। আপনি এবার দেখুন টাকা হিসেবে বেড়েছে, শতকরা হিসেবে কিন্তু অনেক কমেছে। এটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে। তার কারণ হলো মূল বাজেটটা আবার বেড়ে গিয়েছে বহু আগের থেকে, প্রায় 26%, আর উন্নয়ন বাজেট বেড়েছে 38.5%। আচ্ছা, মাধ্যমিক উচ্চ শিক্ষাটা একটু শোনেন। এবছর বাজেট হলো মাধ্যমিক উচ্চ শিক্ষা 23,141 কোটি টাকা। এটা বাজেট বইয়ের থেকে আমি বলছি। আর আমাদের বাজেটে গত বছর যেটা সংশোধিত, যেটা বাস্তবায়িত হয়েছে 21,000, তো 21,000 থেকে 23,000 বেড়েছে। আর তো শতকরা হিসাবেটাও যদি একটু বলেন, কারণ আমাদের বাজেটের আকৃতি বেড়েছে যতটুকু, ততটুকুর ক্ষেত্রে আপনি যদি শতকরা হিসাবেও বলেন। শতকরা হিসাবে উন্নয়ন বাজেটটাও আছে আমার কাছে, সেটা বলছি। আর কারিগরি মাদ্রাসা শিক্ষা নতুন সংশোধিত বাজেট হিসেবে 4,755 কোটি টাকা, এবার 5,269 কোটি টাকা। তো সব মিলিয়ে বাজেটকে যদি আমরা দেখতে চাই, শিক্ষা বাজেট মূলত কমেনি। আর ধরুন শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট, প্রশাসনিক বাজেট বাড়া কমার সঙ্গে শিক্ষার উন্নয়নের বড় রকম একটা সম্পর্ক আছে আমি মনে করি। তার কারণ হলো, ধরুন কৃষি খাতে বলে এবার কমেছে, যদি শুধু কৃষি খাতের আমি দেখি, আমি তুলনা দেওয়ার জন্য বলছি, কমেছে ঠিকই, কিন্তু আমি কৃষি খাতে এককভাবে দেখলে হবে না, এর সঙ্গে পানি এলাকার যে সম্পদ সেটাকে মিলিয়ে দেখতে হবে। কৃষির জন্য যে পানি, বাঁধ, সেচ, এগুলো হচ্ছে মিলিয়ে দেখতে হবে। পল্লী অবকাঠামো, কারণ অবকাঠামোর মাধ্যমে কৃষি বাজার সমন্বিত হয়। তেমনি একটি মন্ত্রণালয় একটি বাজেট দিয়ে কিন্তু আপনাকে সবসময় বোঝা কিন্তু মুশকিল হবে। আমি এই জন্য বাজেটকে বহুদিকে টেনে নেওয়া যায়। রাইট। শিক্ষা মানব সম্পদে এবার সর্বোচ্চ বরাদ্দ গিয়েছে। ওকে, আমরা আবার আসবো আপনার কাছে। আমি শুধু আপনার কাছে একটি বিষয় যেটি নিয়ে কথা বলবো সেটি একটু আসতে চাই, যে আমরা ঢাকার ঘোষণা, সেনেগালের ডাকারে যে ঘোষণাপত্র আমরা স্বাক্ষর করেছিলাম, সেখানে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ জাতীয় আয়ের কমপক্ষে 6% বা জাতীয় বাজেটে 20% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার জন্য একটি প্রতিশ্রুতি করেছিল। বিশ্ব শিক্ষা সম্মেলনে মোট জাতীয় আয়ের কমপক্ষে 4 থেকে 6% শিক্ষা খাতে বরাদ্দের কথা বলা হয়েছে। আমরা তার সাথে কতটা অ্যাডপার আছে, কেন আছে, সেটা একটু আপনারা বলবেন। আমরা একটু ফাহমিদা আপা আপনার কাছে যাই। ফাহমিদা আপা, আপনি কি মনে করেন বাজেটে মানে স্ট্যাটিস্টিক্যাল জার্গন দিয়ে বরাদ্দ বেড়েছে, শিক্ষা খাতে কমেছে, এরকম নানা ধরনের কথা বলতে পারে, আপনার বিশ্লেষণটা আমরা একটু শুনি। প্রফেসর আকাশ। ধন্যবাদ। যেটা এইবারের বাজেটে যদি আমি মোটা দাগে দেখি, যে শিক্ষার বিষয়ে 4টা মন্ত্রণালয়, যেমন ধরুন শিক্ষা, যার মধ্যে
মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান এবং প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জন্য মোট 65,444 কোটি টাকা রাখা হয়েছে, যেটা কিনা বাজেটের 16.4%। কিন্তু এখানে আপনি দেখবেন যে শিক্ষা এবং প্রযুক্তি খাত, যেটা এই প্রযুক্তিটার মধ্যে অন্তত পক্ষে 11,000 কোটি টাকা রয়েছে, যেটার সাথে আবার শিক্ষা সরাসরি সম্পর্ক নেই। সেটার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা কিন্তু প্রযুক্তির জন্য, এটা শিক্ষার সাথে মিলিয়ে দেখলে কিন্তু হবে না, কারণ আমরা একেবারেই পুরোপুরি শিক্ষার জন্য কতটুকু সেটাই বলছি। এবং আপনি যে তথ্য দিলেন ঢাকার কিংবা ইউনেস্কোর যে আছে মানদণ্ড, অর্থাৎ বাজেটের শতকরা 6% থাকতে হবে, বাজেটে না, মোট জাতীয় আয়ের জিডিপির 6%, তো এবং বাজেটের প্রায় 20% মতো আমাদের প্রতিশ্রুতি থাকতে হবে শিক্ষা খাতে। সেই দিক থেকে তো আমাদের বরাদ্দটা খুব কম। আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন, আমাদের যে প্রাথমিক শিক্ষার কথা বলছি, আমরা খুব ভালো করছি, স্কুল এনরোলমেন্ট রেশিও বাড়ছে, প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে যাওয়ার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, সেই তুলনায় কি বরাদ্দটা বাড়ছে কিনা? কারণ প্রাথমিক শিক্ষাটা হচ্ছে আপনার ভিত্তিভূমি, এই ভিত্তিটা যদি ঠিক হয় তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে গেলে শিক্ষার মান যেটা, সেটার শক্ত হয়ে আসে। তো সেই তুলনায় যে পরিমাণে আমাদের ঝরে পড়ার হার হ্রাস পাচ্ছে, সেই পরিমাণে কিন্তু সেটার সমানুপাতিক হারে বরাদ্দ বাড়ছে কিনা সেটাও দেখার বিষয় রয়েছে। তো আমি মনে করি যে কোনো মানদণ্ডে আমার কাছে মনে হয় যে আমাদের শিক্ষা খাতে বরাদ্দটা এখনো আমরা অনেকখানি পিছিয়ে রয়েছি। প্রফেসর আকাশ, আমি বিষয়টি এমনভাবে জানতে চাই যে বর্তমান সরকারের প্রায়োরিটিতে শিক্ষা খাতে আরো বেশি বাজেট তার বরাদ্দ করা উচিত কিনা, মানে সেটা তার জন্য লাভজনক কিনা, সেটা তার জন্য। প্রথমত আমরা যদি আন্তর্জাতিক তুলনা করি তাহলে আমরা দেখব যে 100 কয়টা দেশ, প্রায় 161টা দেশের মধ্যে জিডিপির পার্সেন্টেজ হিসাবে বাংলাদেশের র্যাঙ্ক 155তম। তার মানে আপনি বুঝতে পারছেন আমরা কোথায় আছি। আচ্ছা, সেকেন্ড আমরা যদি বলি যে পার্সেন্টেজ আমাদের কত, আমাদের পার্সেন্টেজ 2.4% জিডিপির, যেটা আমরা 4 থেকে 6% আশা করছিলাম। না, আপনি ভুটান দেখবেন, নেপাল দেখবেন 4 থেকে 5%। সুতরাং আপনি আমাদের চেয়ে গরিব দেশ যেই পরিমাণ শিক্ষা ব্যয় করে আপেক্ষিকভাবে আমরা সেটা করছি না। আমরা মধ্যম আয়ের দেশ হতে চাই, আমরা ইস্ট এশিয়ান মডেল ফলো করতে চাই, সেই প্রপোর্শন যদি আমরা করতে চাই তাহলে আমাদের 4,266 কোটি টাকার বাজেটের 1/4, 1 লাখ কোটি টাকা আমাদের শিক্ষা বাজেটে দিতে হতো। যাই হোক, সেই লাইনে তো আমরা যাচ্ছি না। আর শুভঙ্করের ফাঁকিটা খুব পরিষ্কার। ফাঁকিটা কোন জায়গায় দেখেন, আমাদের এবারের বাজেটে প্রস্তাব হচ্ছে শিক্ষা খাতে উন্নয়ন অনুন্নয়ন সব মিলিয়ে 65,444 কোটি টাকা, যেটা হচ্ছে টোটাল বাজেটের 16.4%। এখন গভর্নমেন্ট বলতে চাচ্ছে যে গত বছর টোটাল বাজেটের 15.5% ছিল এই খাতে, শিক্ষা বাজেট। হ্যাঁ, শিক্ষা বাজেট। কিন্তু এইবার এই যে 16.4% বলে সে বলছে যে এটা একটু বেশি, এবং বলছে পরিবহন খাতে হলো 12.4%। সুতরাং এটা তো অনেক বেশি, 1 নম্বর শুধু না, দ্বিতীয়র চেয়ে অনেক বেশি। কিন্তু এখন শুভঙ্করের ফাঁকিটা কোথায়? গতবার ওই যে 15.5% তাতে প্রযুক্তি খাতের বাজেট ঢুকে নাই। আচ্ছা, এখন যদি আপনি প্রযুক্তি খাতের বাজেটটা বাদ দেন, মানে 11,000 কোটি টাকার মতো, এখান থেকে যদি 65,444 কোটি টাকা থেকে 11,000 কোটি টাকা যদি আমরা বাদ দেন, তাহলে যেটা হবে সেটা শিক্ষা ও বিজ্ঞান ও প্রযুক্তির আপেক্ষিক গুরুত্ব হয়ে যাবে, শুধু আলাদা করে শিক্ষার আপেক্ষিক গুরুত্ব হয়ে যাবে 12.6%। আর প্রযুক্তির এখন যেটা আছে, মানে প্রযুক্তি না, দ্বিতীয় যেটা পরিবহন খাত, সেটার বাজেট হলো 12.3%। তার মানে আমরা যে সর্বোচ্চ দেখাচ্ছিলাম সেটা কিন্তু খুবই কমে গেল এবং মানে পরিবহনের সঙ্গে খুব কাছাকাছি চলে গেল। আর আরেকটা পয়েন্ট আমি বলবো যে সব সময় দেখা যায় যে প্রস্তাব যা করা হয় সংশোধিত ব্যয়টা ঠিক তা হয় না। আপনি গত বছরের যে প্রস্তাবিত বাজেট ছিল এবং সংশোধিত শিক্ষা বাজেট ছিল যদি দেখেন, তাহলে দেখবেন মানে 16-17 প্রস্তাবিত ব্যয়ের তুলনায় সংশোধিত ব্যয় প্রায় 10% কম। আর কিন্তু গড়ে আমাদের বাজেট ব্যয় কমেছে 6%। তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে আমরা শিক্ষা খাতে তুলনামূলকভাবে বেশি সংশোধন করে বেশি কমাচ্ছি,
অন্যান্য খাতের তুলনায়। প্রফেসর আকাশ, আমার একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি হচ্ছে এরকম যে শিক্ষা খাতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে যেটিকে আপনি শুভঙ্করের ফাঁকি বলছেন, সেখানে আসলে 16.4% বরাদ্দ দেখা যাচ্ছে। সেটা আসলে তা না, আসলে একটি সহজ পাটিগণিত করেই আমরা সেটিকে আবার 12.3 দেখাতে পারি, 12.6 দেখাতে পারি। এটি আসলে কাকে দেখাতে চাইছে সরকার, বা মানে কাকে বুঝ দিতে চাইছে? মানে শিক্ষা খাতে কম দেখলে আমরা কি বাজেট চুলচেরা বিশ্লেষণ করে কখনোই দাবি করেছি যে আমাদের শিক্ষা খাতে? সরকার গর্বের সঙ্গে সবসময় দাবি করে যে আমরা শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিই। এটা দেখাতে গেলে পরে সরকারকে একটা স্ট্যাটিস্টিক্যাল সিম্বল দিতে হয় যে অন্য কোন বাজেট রিলেটিভলি যা তার চেয়ে এটা বেশি। প্রফেসর শামসুল আলম, আমরা কি বলতে পারি যে শুধু এই দেখানোর জন্য সরকার এটি করে যে প্রযুক্তির বাজেট? না, আমরা কিভাবে দেখছি এখানে এটি গুরুত্বপূর্ণ, দেখানোর জন্য না। কারণ আমরা দেখছি একটাকে একসময় বাদ দিই, আবার এটা মন্ত্রণালয় দেখলে একরকম, আমি বলেছি বাজেট বিশেষ জটিল বিষয়, অঙ্কের খেলা, যেভাবে এটা ভোজবাজির মতো দেখানো যায়। আবারও বলি, শিক্ষার সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি না ধরার কোনো কারণ নেই। শিক্ষার সঙ্গে আরেকটা ধরেন নেয় আপনারাও, সেটি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি শিখতে হলে শিক্ষা ছাড়া কিভাবে একজনে শিখবে? কাজে যখন খাত হিসাবে দেখবেন তখন কিন্তু এগুলো চলে আসে। যেমন আমি মানব সম্পদ বলে বললাম সর্বাধিক বরাদ্দ হয়েছে 28%, তখন আমি স্বাস্থ্যকে নিয়েছি, কারণ মানব সম্পদ বলে দুটি অঙ্গাঙ্গি জড়িত, শিক্ষা এবং মানব। এখন আপনি কোন অঙ্গ নিয়ে আলাপ করছেন, এখানে কোনো প্রতারণা নেই, বাজেটে প্রতারণা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ একজন আমলা বা একজন সাহস নেই যে হিসাবটা মিলবে না। বাজেটে ম্যাথমেটিক্যাল মডেল দেওয়া আছে, ওখানে ফিট করা আছে, এক জায়গায় টাকা কমালে আরেক জায়গায় বেড়ে যাবে। কাজে ওখানে প্রতারণা বা ডিসিমিং এর কোনো সুযোগ নেই। কিন্তু আপনি এটি মনে করেন কিনা যে রূপপুর পারমাণবিক কেন্দ্র খাতের জন্য যে 11,000 কোটি টাকা বরাদ্দ আছে, সেই 11,000 কোটি টাকা আসলে শিক্ষা বাজেটে সংশ্লিষ্ট হলে এটা যুক্তিযুক্ত ব্যক্তিগত আমি মনে করি। তার জন্য যে প্রশিক্ষণগুলো হবে সেটি শিক্ষাগত প্রশিক্ষণ। আমি যে পাঠাচ্ছি প্রচুর বিজ্ঞানীকে বা প্রচুর নবিশকে এখন, যে পারমাণবিক বিষয়টা কিভাবে ব্যবস্থাপনা করা যাবে, বর্জ্য ব্যবস্থাপনা কি, এটা তো শিক্ষার অংশ, এটা আমাকে বুঝতে হবে। এই বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে প্রশিক্ষণ কতখানি, অবকাঠামো কতখানি? না, এটার মধ্যে প্রশিক্ষণই এখন, অবকাঠামো খাত তো ভিন্ন রয়েই গেছে। এটা শুধু প্রশিক্ষণ, ল্যাবরেটরি, অবকাঠামো সব। এখন আমি বলি, বিল্ডিং আপনি করলেন, শিক্ষক নিয়োগ করলেন না, তো এই উন্নয়ন বাজেটে অর্থ কি? উন্নয়ন বাজেটে করলেন বিল্ডিং, আমার রেভিনিউ খাত থেকে আসে শিক্ষক বেতন। এখন এই বেতন শিক্ষক না দিলে তো এই বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, ছাত্র ভর্তি না হলে লাভ কি হবে? কাজে অঙ্গাঙ্গি জড়িত, এখানে উন্নয়ন অনুন্নয়ন নেই, দুটাই উন্নয়নের। যেহেতু এই প্রসঙ্গে দুজনেই বলছিলেন, ডক্টর ফাহমিদা খাতুন, আপনি এটা নিয়ে একটু রেসপন্ড করবেন কিনা? আমি বলতে চাই যে যদি রূপপুর পারমাণবিক কেন্দ্রের ক্ষেত্রে এটা হয়, তাহলে তো অন্যান্য সমস্ত প্রকল্পের ক্ষেত্রে সেটা হওয়া উচিত। আমরা বড় বড় এখন মেগা প্রজেক্ট নিচ্ছি, তাহলে সেখানে আমার ইঞ্জিনিয়ার লাগবে, বিভিন্ন ধরনের কারিগরি ব্যক্তি লাগবে, তো তাদের জন্য সেটাও কি আমরা ঢোকাবো? তাহলে তো এটা অনেক ইনফ্লেটেড হয়ে যাবে। প্রফেসর আকাশ কি মনে করছেন এটা সম্পর্কে? যে অর্থনীতিতে প্রত্যেকটা উৎপাদনেরই একটা এক্সটার্নাল ইকোনমি আছে, এক্সটার্নাল ডিস ইকোনমি আছে। এখন এক্সটার্নাল ইকোনমি এন্ড ডিস ইকোনমি যোগ করে যদি আমি হিসাব করতে চাই, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট এফেক্ট যোগ করে যদি আমরা হিসাব করতে চাই, তাহলে এই 16টা খাতের ডিসঅ্যাগ্রিগেশনের করার দরকার নাই। তাহলে বলে দেওয়া উচিত যে আমরা এই বছর মোট এত বাজেট। আমরা ডক্টর শামসুল আলম আপনার কাছে ফিরছি, দুটি বিষয় নিয়ে যদি আপনি একটু মন্তব্য করেন। একটি বিষয় হচ্ছে যে আমরা বলেছিলাম যে প্রাথমিক শিক্ষা আমরা 8ম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ করছি, সেই 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা উত্তীর্ণ করার ক্ষেত্রে আমরা বাজেটে কোনো দিক নির্দেশনা আমি বুঝে পাচ্ছি না যে এটার মধ্যে আসলে কিভাবে এটি করা হবে, শিক্ষক কিভাবে নিয়োগ করা হবে, স্কুলগুলি কিভাবে করা হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের বেতন ভাতার জন্য কত টাকা প্রয়োজন, হেফাজত বা কওমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষার হেফাজতকেও যে আমরা মূল ধারায় আনলাম, এর জন্য আমাদের কোনো বাজেটের দরকার আছে কিনা, সেগুলো আমরা কিভাবে নিব, এটা আমরা একটা বিরতির পর শুনবো আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর শামসুল আলম, আমরা ক্লাস 5 থেকে 8-এ উঠার সময় আমরা বলছি যে ক্লাস 5 থেকে 8-এ আমরা প্রাথমিক শিক্ষা নিয়ে যাচ্ছি, কিন্তু তার জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে কিনা, হেফাজত তথা কওমি মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষাকে বরাদ্দ তো লামসাম বরাদ্দ দেওয়া হয় মন্ত্রণালয়। ওখানে আপনি অঙ্গভিত্তিক যদি চান, অঙ্গভিত্তিক বরাদ্দ তো পাবেন না, যে এটা 8-এ নেওয়া পর্যন্ত কত, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কত, ওইভাবে তো আর বাজেটে আসে না। বাজেট এমনিই তো অনেক জটিল, আমি গোড়াতেই বলেছি। একটা কথা একটু বলে নেই, ডক্টর আকাশ বললেন যে আমরা তাহলে লামটাগুলো এগ্রিগেট হিসাবে বললো তো হয়, অবশ্যই এগ্রিগেট হিসাবে আমরা বলি। যেমন বাজেট, উন্নয়ন বাজেট বেড়েছে 38%, এগ্রিগেট তো আমরা বলি। যেমন বলি আমরা এবার 26% মূল বাজেট বেড়েছে। তো যেখানে যেটা বলতে হবে সেই প্রেক্ষাপটে সেইভাবেই তো বলতে হবে। এখন যে আমরা অঙ্গ বিশ্লেষণ করলাম, আমি মন্ত্রণালয় ভিত্তিক আপনাকে দেখাতে চাইলাম যে গত বছর চেয়ে অন্তত পার্সেন্টেজে কোথায় দাঁড়ায় সেটা ভিন্ন, অন্তত টাকার অঙ্কে এবার কমেনি, কয়েকশো করে বেড়েছে।
এটা এখন বন্টন ভিতরে কিভাবে হচ্ছে, অষ্টম শ্রেণীর নেবার জন্য কি প্রয়োজন ছিল। তবে যেটা আমি জানি মানে ওই মন্ত্রণালয় সম্পর্কে প্রাইমারি এবং প্রাইমারি মাস এডুকেশন যেটা করা হচ্ছে, প্রাইমারি স্কুলগুলোকে কক্ষ বর্ধিত করা হচ্ছে ক্রমান্বয়ে সবগুলোকেই। আর এটার একটা অর্থ হলো যেন ভবিষ্যতে আমি যখন 6-7 খুলবো বা 7-8-এ যাবো, কক্ষের জন্য কোনো অসাধ্য না, সেটা তারা করে যাচ্ছে কিন্তু মানে পর্যায়ক্রমে। তো এটা কবে নাগাদ করবে সে সিদ্ধান্ত তো শিক্ষামন্ত্রী দেবেন। আপনি যেহেতু সার্বিকভাবে কথা বলছেন, একটি বিষয় জানা যায় যে 17টি খাত আছে, সেই খাতের কোনটিকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে বা কোনটিকে বেশি বরাদ্দ হবে সেটা কিভাবে ঠিক করা হয়? মানে গভর্নমেন্টের পলিসির তো আমরা এক ধরনের রিফ্লেকশন পাই। গভর্নমেন্টের পলিসি হচ্ছে, গভর্নমেন্ট বলছে যে সে শিক্ষা বান্ধব, কিন্তু আমরা দেখছি না যে শিক্ষায় 20% রিচ করেছে। এটা কিরকম? একটা কথা তো সত্য, ডক্টর ফাহমিদা বলেছেন, ডক্টর আকাশও বলেছেন যে আন্তর্জাতিক পর্যায়ে যে পরিমাপে বল তার থেকে আমরা ভুটান নেপালের কথা বলছি পিছিয়ে আছে। এই মানে এই বছর এটা হলো, আমরা অতীত থেকে কিন্তু পিছনে পড়েছিলাম, এখন আগানোর চেষ্টা করছি, এটা হলো সত্যতা। আর ভুটানের সঙ্গে যখন বলি, ভুটানে মাথাপিছু বাজেট ব্যয় হলো $244, আমার দেশে মাথাপিছু ব্যয় হলো $66 বাংলাদেশে। এত বড় দেশ, এত আমরা এগুচ্ছি, তো $66 দেশের বন্টন আর 244 যখন বাজেটে ব্যয় করব, সেটাকে আমরা কিন্তু মিলিয়ে দেখলে হবে না। এমনকি নেপালও বাজেট ব্যয় অনেক, নেপালের বাজেট ব্যয় 22% তার দেশজ আয়, আমার মাত্র হলো 18%। এবার ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব মতো 14%। অথচ আফগানিস্তান মতো দেশে বাজেট ব্যয় হলো 29% দেশজ আয়ের। কাজেই ওগুলো না দেখে চট করে যদি ওই ফিগারটা টেনে বলি শিক্ষায় অত ব্যয় করে ভুটান, কারণ শিক্ষার তো মোট ব্যয়ই ভুটানে অনেক বেশি মাথাপিছু। ডক্টর ফাহমিদা, আপনি কি মনে করছেন যে প্রাথমিক শিক্ষাকে আমরা 3 স্তর বাড়াতে চাচ্ছি, ক্লাস 5 থেকে ক্লাস 8-এ, সেটার জন্য আলাদা বাজেটে বরাদ্দ বা দিক নির্দেশনা থাকা উচিত ছিল কিনা? আর নতুন করে যে আমরা কওমি মাদ্রাসা ভিত্তিক শিক্ষাকে আসলে আমাদের সাথে একীভূত করলাম, মানে মূল ইয়াতে একীভূত, তার জন্য বাজেটে আসলে কোনো? হ্যাঁ, আমি কয়েকটা জিনিস তার আগে বলে নিতে চাই। সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে বাজেটে বরাদ্দের একটা আন্তঃখাতের যে ভারসাম্য, এটা আমরা দেখছি যে ক্রমান্বয়ে ধরুন অবকাঠামোর দিকে বেশ জোর দেওয়া হচ্ছে। এটা যুক্তিযুক্ত ভাবেই, কারণ আমরা চাই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ুক এবং ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ুক ইত্যাদি ক্ষেত্রে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ভারসাম্য যদি রক্ষা না করি, আমি যে ব্রিজ বানাবো, রাস্তা বানাবো, সেটার জন্য তো আমার ইঞ্জিনিয়ার দরকার। আমি কি সবসময় বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসবো কিনা সেটা তো না। তো আমার দেশের যদি শিক্ষার গুণগত মান সেরকম ভাবে না হয়, তাহলে কিন্তু আমি পরনির্ভরশীলই হয়ে থাকবো। কিন্তু আমরা তো চাই যত একদিকে আমাদের কর্মসংস্থান, অন্যদিকে আমাদের দেশের দেশীয় প্রযুক্তি দিয়ে, যে দেশীয় কারিগর দিয়ে আমি সেগুলোকে ঠিক করতে চাই। সেই জন্যই আন্তঃখাতের ভারসাম্যটা ক্রমান্বয়ে কিন্তু একটু ভারসাম্য, শিক্ষার দিক থেকে ভারসাম্যটা সরে যাচ্ছে বলে মনে হয়। আরেকটা বিষয় যে গুণগত মান, হ্যাঁ একটা তো বরাদ্দের বিষয়, আরেকটা হচ্ছে গুণগত মানের বিষয়টা। কারণ আপনি যদি দেখেন যে এই যে বাজেটে উনি অর্থমন্ত্রী বলেছেন যে প্রতিটি গ্রামে একটি করে বিদ্যালয়, আরেকটা আছে যে ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড একটা আছে, আর ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি ইত্যাদি এগুলি রয়েছে। কিন্তু এগুলোর জন্য কিন্তু সুনির্দিষ্ট তেমন একটা বরাদ্দ নাই, বরাদ্দ দেখছি না। তো আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষার জন্য, শিক্ষার গুণগত মানের কথা যদি বলি, সেটার জন্য গবেষণা প্রয়োজন। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা যথোপযুক্ত গবেষণা, যথোপযুক্ত বরাদ্দ দেখতে পাচ্ছি না। তা আর এই যে আপনি বললেন যে কয়েকটা স্তরে স্তরে শিক্ষার, এবং এগুলি কিন্তু গুণগত মান উন্নত করার জন্যই কিন্তু করা, সেখানেও আমি দেখছি যে গুণগত মানের দিকে কিন্তু খুব একটা লক্ষ্য দেখছি না, যার কারণে আমরা দেখি যে হ্যাঁ গুণগত মানটার ক্ষেত্রে আরো একটু জোর দেওয়া প্রয়োজন ছিল। প্রফেসর আকাশ, আপনি যদি এই আমি প্রথমে ভাবছিলাম যে বাজেটে তো ব্যয় বাড়ানো হয়েছে, অ্যাবসলিউট বাজেট সাইজ বেড়েছে, সুতরাং শিক্ষা খাতেও ব্যয় বাড়ানো হয়েছে। কোশ্চেনটা হলো এই ব্যয়টা কিসের জন্য বাড়ানো হয়েছে। এইটা যদি দেখতে চাই তাহলে আমরা 2-3 লেভেলে দেখতে পারি। আমরা মাইক্রো লেভেলে দেখতে পারি, আর আমরা যেই তথ্য গভর্নমেন্ট এখন পর্যন্ত দিয়েছে সেইটুকু দেখতে পারি। এখন যে সংক্ষিপ্ত বাজেট সার আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে 16-17 সংশোধিত ব্যয়ের সঙ্গে যদি আমরা এবারের বাজেট প্রস্তাবের কম্পেয়ার করি, তাহলে একটা অদ্ভুত প্যাটার্ন আপনি দেখতে পাবেন। দেখবেন যে প্রাথমিক মানে উন্নয়ন বাজেটের কথা আমি বলছি, উন্নয়নটাই আমাদের দেখতে, মানে উন্নয়নের জন্য সরকার কোথায় জোর দিচ্ছে, কোন জায়গায় বাড়তি কাজ করছে। আপনি দেখবেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উন্নয়ন ব্যয় বাড়িয়েছে সংশোধিত ব্যয়ের তুলনায় 39%। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ব্যয় বাড়িয়েছে মাত্র 14%। রাইট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এটাকে ধরেছে, আমি বলছি যে ধরা উচিত না, কারণ এটার মধ্যে
অনেক শিক্ষা বহির্ভূত খাত রয়েছে, তারপরেও ধরেছে শিক্ষা খাতে, ধরে দেখিয়েছে এখানে ব্যয় বাড়িয়েছে 177%। আপনি তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা হয়তো মোর নিয়ারার টু শিক্ষা, সেখানে ব্যয় বাড়িয়েছে 136%। কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় ব্যয় বাড়িয়েছে 100%। এখন আমার প্রথম প্রশ্ন হলো, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মধ্যে কারিগরির কোশ্চেনে মতভেদ নাই, মাদ্রাসার ক্ষেত্রে যদি ব্যয় বাড়ানো হয় তাহলে এই ব্যয় বাড়ানোটা কিসের জন্য হচ্ছে সেটা আমরা জানতে চাই। এটা কি নতুন মাদ্রাসা স্থাপনের জন্য হচ্ছে, নাকি মাদ্রাসা ছাত্রদের জন্য একই সিলেবাসে নিয়ে আসার জন্য সেই ব্যয়টা হচ্ছে? যেমন শিক্ষার যে সরকারের যে নীতি আদর্শ, এই যে 2010-এর শিক্ষানীতি, সেখানকার 5ম পৃষ্ঠায় সরকারের ঘোষণা আছে, শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইবতেদায়ী সহ সব ধরনের মাদ্রাসা সমূহ 8 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা চালু করবে এবং প্রাথমিক স্তরের নতুন সমন্বিত শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করবে। তার মানে সরকারের ঘোষিত পলিসি হচ্ছে যে আমি 8ম শ্রেণী পর্যন্ত একমুখী শিক্ষা করব। রাইট। আচ্ছা, আমরা কিন্তু উল্টা দেখছি, আমরা হেফাজতের কওমি মাদ্রাসাকে সরকার স্বাধীনতা দিয়ে দিচ্ছে তার সিলেবাসের ব্যাপারে, শুধু তাকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে তা নয়, তার পরামর্শ অনুযায়ী 13 দফা নীতি অনুযায়ী মেইন স্ট্রিমের সিলেবাস সে চেঞ্জ করে ফেলছে, বা পাঠ্য বই চেঞ্জ করে। পাঠ্য বই। প্রফেসর শামসুল আলম, আপনি এই সম্পর্কে কিছু বলবেন কিনা? না, যে সম্পর্কে বলবো, এখানে এই আমি যেটা বলবো যে প্রাথমিক গণশিক্ষায় বলা হয়েছে 39% বেড়েছে, অথচ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 14% বেড়েছে। এ তো আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ প্রাথমিক শিক্ষা সম্পূর্ণভাবে জাতীয়করণকৃত, মানে সারা দেশে প্রত্যেক গ্রামে প্রাইমারি থাকতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে মাত্র 37টি বিশ্ববিদ্যালয় সরকারের হাতে, প্রাইভেট খাতে 97টি বিশ্ববিদ্যালয়। কাজে সেখানে তো প্রাইভেট সেক্টরে বহু সুযোগ দিয়ে দিচ্ছি শিক্ষা প্রসারের জন্য, মান নিয়ে কথা বলতে পারি, সেটা হলো ভিন্ন। কাজে এখানে বাজেট কমাটাতে আমি খুব দেখি না যে একটা বিরাট কিছু ছন্দপতন হলো। আর 117% বৃদ্ধি পেয়েছে তথ্য যোগাযোগে, চমৎকার, তথ্যপদ্ধতির যুগে যেতে চাচ্ছি, মানব সম্পদ গড়ে তুলতে চাচ্ছি দক্ষ। তো এই বিন্যাসটা তো আমি বলি অত্যন্ত ইতিবাচক। তথ্য যোগাযোগে 136%। এখন মাদ্রাসায় বলছেন যে 100% হলো, এটা কেন হলো? এতগুলো খাতে মাদ্রাসার শিক্ষাগত আমি অস্বীকার করছি না, বাইরে বের করেও দিচ্ছি না, বরং তাকে ভিতরে ঢুকে আমি মেইন স্ট্রিমের সঙ্গে যতটা সম্ভব সমন্বিত। শিক্ষানীতির কথা বলছিলেন প্রফেসর আকাশ, যেখানে যেটা একমুখী শিক্ষা না হলেও ওইখানে মধ্যে ছিল যে বাংলাদেশ স্টাডিজ সহ ন্যূনতম কতগুলি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, তো সেটার জন্য আসলে একটা বাজেট লাগবে, একটা সিলেবাস প্রণয়ন করা লাগবে, সেই ক্ষেত্রে বাজেটটা বরাদ্দ করা হচ্ছে কিনা? আবার বলে এই বাজেটটা সেই ক্ষেত্রে বরাদ্দ করা হচ্ছে অবশ্যই লামসাম বাজেট এখানে দেখা, অঙ্গ ভিত্তিক কোনো ব্যয় তো নাই এই বইয়ে বাজেট বক্তব্য, তাহলে তো মানে রামায়ণের চেয়েও বড় হবে, মানে কি বলে এটা আমরা বলে না। আপনি যেহেতু পলিসি মেকারদের একজন, আপনি আমাদের বলেন যে ওরকম চিন্তা আছে কিনা, আমরা আসলে 1 বছর পরে মিলাই দেখতে পারবো। ওই অংশটা রাজনৈতিক অংশ, এই আমাদের আলোচনা, সেই রাজনৈতিক অংশ রাজনৈতিক ব্যক্তিরা দিতে পারবেন। আমি আপনার বাজেটগত যে আলোচনা, বিন্যাস, তার প্রভাবটা আমি বলতে পারি। এখন অঙ্গভিত্তিক আলোচনা আমি যেতে হলে সে পুরো অপারেশনাল ডকুমেন্টগুলো আনতে হবে, যে বাজেটটা কোথায় কোথায় কত ব্যয় হচ্ছে। এটা তো হলো আপনি রাজনৈতিকভাবে উপসংহার টানছেন। ওকে, আমরা একটা বিরতিতে যাব, একটি মন্তব্য শুনবো কিনা এই ব্যাপারে ডক্টর ফাহমিদার কাছে, যে এটা আসলে অঙ্গভিত্তিক আলোচনার কি আনা এবং সেগুলি যৌক্তিক যেগুলিতে বেড়েছে বলে প্রচার আকাশ। আসলে এখানে উনি যেটা বলছেন যে ভিতরে আরো এটা ডিটেইল কিছু থাকতে পারে, কিন্তু আমরা তো সাধারণ জনগণ দেখবো যে কত % বরাদ্দ দেওয়া হয়েছে জাতীয় বাজেটের, জাতীয় আয়ের কিংবা বাজেটের। আর আমি বারবারই জোর দিব কিন্তু গুণগত মান, একদিকে যেমন বরাদ্দ, অন্যদিকে গুণগত মান উন্নয়নের জন্য স্পেসিফিক কি বরাদ্দ আছে, স্পেসিফিক কি পরিকল্পনা আছে। কারণ আমরা তো দেখুন সহস্রাব্দের উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যে 4র্থ লক্ষ্যমাত্রা, সেখানে কিন্তু গুণগত শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছে। প্রফেসর আকাশ, আপনি কিছু মানে এই প্রসঙ্গে কিছু বলবেন? গুণগত মান তো নির্ভর করবে শিক্ষকের মানের উপর। রাইট। আচ্ছা, শিক্ষক মান নির্ভর করবে শিক্ষক নিয়োগ পদ্ধতির উপর। ওকে। এবং এই আবারও আমি বলবো, এখানে একটা আমি পৃষ্ঠার উল্লেখ করছি না, সেখানে উল্লেখ করা হয়েছে যে শিক্ষা নিয়োগের ব্যাপারে যে একটা অভিন্ন অথরিটি তৈরি করা হবে বিসিএস এর মতো। রাইট, সমন্বিত শিক্ষা আইনের কথা একটা বলা হয়েছিল, এবং যেটা মানে 97% শিক্ষা প্রতিষ্ঠান। না, এখানে পরিষ্কার লেখা আছে অভিন্ন অথরিটি আছে, সেই অভিন্ন অথরিটি মৌখিক এবং লিখিত পরীক্ষা নিয়ে গুণগত মান অনুযায়ী শিক্ষকদেরকে নিয়োগ করবে। এখন সেটা যেহেতু হচ্ছে না, হচ্ছে যেহেতু, এবং আমাদের
অন্তত সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা হতে পারে যেখানে সরকার এমপিও ভুক্ত এবং সরকার যাদেরকে ব্যয় দিচ্ছে, কিন্তু সরকার সেটা করছে না। আমার মনে হয় যে সেটি করবে কিনা সেটি বাজেট আলোচনা না, সেটি ঠিক আছে, কিন্তু বাজেটের যেটি আলোচনা সেটি প্রফেসর শামসুল আলম, আমরা একটা বিরতির পর ফিরে এসে সেটি আপনাকে জানতে চাইবো যে 2009 এর পরে আপনাদের সরকার আসলে অনেকগুলি উদ্যোগ নিয়েছে, সেটা কোনো সন্দেহ নাই। এর ফলে আমরা দেখেছি 2005 সালে যে নেট এনরোলমেন্ট দেখতে পাই আমরা, সেটা 87.2% থেকে 97.96 হয়ে গিয়েছে। ঝরে পড়ার হার 47.2 থেকে 19.2-তে দাঁড়িয়েছে। তার মানে অনেক বেশি সংখ্যক আসলে প্রাথমিকে এনরোল করছে, কিন্তু তাদের মাথা পিছু বরাদ্দ আমরা কোনোভাবেই দেখছি না। সবার জন্য মানসম্মত শিক্ষা তাহলে আমরা কিভাবে নিশ্চিত করছি সেটি যদি আমরা একটু বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর শামসুল আলম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এনরোলমেন্ট বেড়েছে 87.2 থেকে 97.96, আমাদের ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে শিক্ষা খাতে, একটি বিরাট আমি বলবো যে ভালো কাজের জন্য, কিন্তু আমরা তো বরাদ্দ মাথাপিছু বরাদ্দ পেলে আমরা বাড়তে দেখছি না। এটা সত্যি কথা। কাজে আমাদের যখন আমরা ইয়েতে ছিলাম, মানে যখন শিক্ষার হার কত কম আমাদের, তখন মানে পরিমাণগত শিক্ষার দিকে জোর দিতে হয়েছে, এটা বাস্তবতা। এখন পরিমাণ চলে আসছে 83 থেকে 87 থেকে এখন 99% চলে আসছে এনরোলমেন্ট প্রাইমারি, এবং ঝরে পড়া হারও অনেক কমেছে। তো ব্যাপক বৃদ্ধি পেয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা, সেটা মাধ্যমিকে তো আরও চমৎকার আপনি যদি দেখেন, এবং মেয়েদের ভোটে এটা আপনারা জানেন 100 ছাত্রী 114 জন ছাত্রী। তো এটা একটা ব্যাপক পরিবর্তন, এটাও আমাদের প্রয়োজন ছিল। এখন যে কথা ডক্টর ফাহিমা বাবার জোর দিতে চাচ্ছেন, আলোচনা টেনে আনতে চাচ্ছিলেন গুণগত, এই গুণগত প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এই সময়। কারণ আমাদের যে পর্যায়ে অর্থনীতি যাচ্ছে, যে ধরনের প্রযুক্তিগত জ্ঞানের লোক দরকার, যে ধরনের, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলবো এটা তো সরকারের একক দায়িত্ব নয়। সরকার প্রচুর বিশ্ববিদ্যালয় খুলেছে, আমি মনে করি 37টা, এবং আরও খুলবে, জেলায় জেলায় নানান বেসরকারি সুযোগ দিচ্ছে। শিক্ষার মান তো আমার দেশে বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট স্বাধীন এবং স্বার্থশান ভোগ করে, বিশেষ করে তাদের নিয়োগ, পরীক্ষা, কোর্স কারিকুলাম, সিলেবাস বন্ধ স্বাধীনভাবে তারা করে থাকে। আমি একটি প্রশ্ন না করে পারছি না, আপনি যখন উচ্চশিক্ষার কথা বলছেন, আমাদের অনেকগুলি বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ খোলা হচ্ছে, কিন্তু এখন 105টি মেডিকেল কলেজ আছে। আমি এই কথা বলতে বলতে আরো 2টি বেড়ে যেতে পারে, আমি জানি না। এই মেডিকেল কলেজগুলিতে যারা শিক্ষকতা করবেন তারা কোত্থেকে শিক্ষক কোথায় পাবেন? আমাদের পোস্ট গ্রাজুয়েশন বিশ্ববিদ্যালয় শিক্ষক পাবেন এই যে প্রাইমারিতে যারা পড়ান, যারা সেকেন্ডারিতে পড়ান, যারা মেডিকেল কলেজে পড়াবেন, সব শিক্ষকের রপ্তানি মানে সরবরাহ দিয়ে থাকে বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান তো শিক্ষকদের হাতে। সরকার সেখানে কি করবে? সরকার বলতে পারে যে সরকার প্রমোশন কন্ট্রোল করে না, সরকার টাকা দিচ্ছে, আপনার প্রমোশনের সময় বেঁধে নিয়েছেন, 12 বছর বা 10 বছর হলে আপনি হয়ে যাবেন প্রফেসর। শিক্ষার ক্ষেত্রে আপনি সিলেবাস করতে পারেন, ক্লাস আপনি কত নেবেন না, যখন প্রফেসর হয়ে যাবেন বিশ্ববিদ্যালয়ের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ, খুব কম নিয়ন্ত্রণ। আপনি কি মনে করেন? এটা তো আমি সরকার তো একটা নীতির দ্বারা চলে, এবং সরকারের শিক্ষানীতি হচ্ছে এটা, জাতীয় শিক্ষানীতি 2010। সেখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি বলা হয়েছে আমি সেটা একটু পড়ে শোনাই, শামসুল আলম সাহেব শুনুন। এসব বিশ্ববিদ্যালয় মানে এই বিশ্ববিদ্যালয় মানে যত বিশ্ববিদ্যালয় আছে, এসব বিশ্ববিদ্যালয় জাতি, ধর্ম, বর্ণ, আর্থসামাজিক অবস্থান, শারীরিক প্রতিবন্ধকতা নির্বিশেষে বৈষম্যহীন হতে হবে, এবং বাণিজ্যিক উদ্দেশ্যে তা প্রতিষ্ঠা বা পরিচালনা করা যাবে না। এসব বিশ্ববিদ্যালয় স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতির পরিপন্থী হতে পারবে না, এবং এরূপ কোন কার্যক্রম চালাতে পারবে না। বাণিজ্যিকভাবে হতে পারবে না, মানে শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক হতে পারবে না, প্রাইভেট মুনাফার জন্য করতে পারবে না। আচ্ছা, এখন তাহলে নিয়ন্ত্রণ ছাড়া তো এটা হবে না। আপনি প্রাইভেট সেক্টরকে ফ্রি মার্কেট ইকোনমি দিলে সে তো মুনাফাই করবে, এবং তাই করছে। মুনাফা করবে, কিন্তু আমরা স্বীকার করছি না। মুনাফা যখন করবে, আমি ভ্যাট দিয়ে আরোপ করতে পারছি না, আন্দোলন করছি, এটা মুনাফা না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একটা ট্রাস্টি বোর্ড করবে, সেই ট্রাস্টি বোর্ডের কাছে টাকা যাবে বা অন্য জিনিসটা শেষ করি। আচ্ছা, প্রথমত এটা যেহেতু মানে বেতনের বিরাট পার্থক্য, সুতরাং এখানে তো একটা আয়ের ব্যাপার আছে, এবং সেই আয়ের কথা ভেবে ডিমান্ডের ব্যাপার আছে বলে সিলেবাস কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেরকম আর্ট, সায়েন্স, কমার্স মিলিয়ে সামগ্রিক সিলেবাস থাকে, এখানে তা থাকছে না। এখানে হয়তো ব্যবসা, প্রশাসন, অথবা যেগুলো মানে একটু ডিমান্ড আছে, পয়সা দিয়ে মানুষ পড়বে,
এবং যে পয়সা দিয়ে পড়ছে তাকে তো একটা সার্টিফিকেট তাকে দিতেই হবে। আলটিমেটলি তাকে বলতে পারবে না যে তুমি এত লক্ষ টাকা খরচ করলে তোমাকে সার্টিফিকেট দিব না। সুতরাং তাকে যেমনি হোক আলটিমেটলি একটা সার্টিফিকেট দিচ্ছে। তাতে যে প্রবলেমটা হচ্ছে যে এখান থেকে মানটা যেটা বার হচ্ছে সেটা হয়তো কোনো কোনো দিক দিয়ে বেটার, কারণ ওকে শিখিয়ে দিয়েছে কেমনে প্রেজেন্ট করতে হয়, কেমনে পোশাক পরতে হয়, কেমনি ইয়ে করতে হয়, কিন্তু অন্যান্য কন্টেন্টের দিক থেকে এবং বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক জ্ঞান সেই দিক থেকে কম। আরেকটা প্রবলেম হচ্ছে যে মানে এত ব্যাঙের ছাতার মতো গজিয়েছে, সেগুলোকে কন্ট্রোল করার ক্ষমতাও গভর্নমেন্টের নাই। গভর্নমেন্ট বলেছে যে ক্যাম্পাস না থাকলে বিশ্ববিদ্যালয় উঠিয়ে দিবে, বা এই সাইজের ক্যাম্পাস না থাকলে, কিন্তু এটা করতে পারছে না। তার মানে হচ্ছে এই যে মানে আসলে মানে এডুকেশন, শেখ হাসিনার যে নির্বাচনী ইশতেহার সেটা ছিল যে এডুকেশন ইজ এ সোশ্যাল ডিউটি অফ স্টেট এবং আমাদের রাষ্ট্রের। তো আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক অবৈতনিক করব, সেটাও আমরা করতে পারি নাই। আর উনি বলেছিলেন বিয়ে পর্যন্ত আমরা নির্বাচনী ইশতেহারে আমরা করব, তো সেইটুকু আমরা করতে পারছি। আমরা একটু ডক্টর ফাহমিদা খাতুনের কাছে আসবো একটা বিরতি নিয়ে। ডক্টর ফাহমিদা খাতুন, আমরা একটা অন্য বিষয়, আমাদের সময় শেষ হয়ে গেছে অনেকগুলি বিষয়, সেজন্য অন্য একটি বিষয় আসতে চাই বিরতির পরে। সেটা হচ্ছে যে অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করছেন, সেটাকে যদি একসাথে এরকম করে করা যায় যে এমপিও ভুক্ত নন এমন শিক্ষকদের নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা আপনি দেখতে পান কিনা, তাদের ভবিষ্যৎ আসলে কি দেখেন? এমপিও ভুক্ত নন এমন শিক্ষকরা একটা বিপুল অঙ্কের শিক্ষক, যারা বিপুল সংখ্যার শিক্ষক, যারা আসলে আমাদের মাধ্যমিক পর্যায়ে অন্তত একটা শিক্ষায় বিরাট অবদান রাখেন, তাদের সম্পর্কে সরকার কি ভাবছে, তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা শুনতে চাবো আপনার কাছে। বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর ফাহমিদা খাতুন, এমপিও ভুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে কি হবে সেটা আমরা প্রফেসর শামসুল আলম জনাব এমএম আকাশের কথা জানতে চাইবো। আপনি এই মুহূর্তে তাদের অবস্থা কি দেখেন? না, আমি মনে করি যে তারা যারা এই প্রাথমিক শিক্ষা দিচ্ছে, যেটা আমি আগে বললাম ভিত্তি যেটা শিক্ষার, তো শিক্ষকতা পেশায় কারা যাচ্ছে এটা একটা বিষয়। কারণ কি দেখুন যে তারা কি শিক্ষকতা একটা মহান পেশা ছিল এক সময়, তো এটা কি স্বেচ্ছায় যাচ্ছেন কি নাকি অন্য কোনো অপশন নাই সেভাবে যাচ্ছেন, এবং তারা সব শিক্ষকরাই একই ধরনের সুযোগ সুবিধা এবং তাদের আর্থিক সম্মাননা, বেতন ভাতা, সুযোগ সুবিধা এবং তার পাশাপাশি প্রশিক্ষণ আছে কিনা, সেটা যদি সবার জন্য এক না করা হয় তাহলে কিন্তু তারা ওই রকম মানেরই শিক্ষা দিবে। তো সেটা আমি বলতে চাই যে সেটা আপনার এমপিও ভুক্ত এবং এমপিও ভুক্ত নয় সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে একই ধরনের মান বজায় রাখার জন্য এটা ক্রমান্বয়ে তাদেরকে একই পর্যায়ে নিয়ে আসতে হবে। আর যেটা বললাম যে আমাদের দেশে সামগ্রিকভাবে সেটা প্রাথমিক শিক্ষকতা বলুন কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা বলুন, সেক্ষেত্রে কিন্তু আর্থিক যে উৎসাহ কিংবা এটা অন্যান্য দেশের চাইতে কিন্তু একটু তেমন একটা উৎসাহ ব্যঞ্জক নয়। সেজন্য আমরা দেখি যে এই পেশাটাকে গ্রহণ করতে আনলেস কেউ যদি খুবই ডেডিকেটেড না হয়, মানুষের যেতে চায় না এখনো পর্যন্ত। যদিও এখন অনেক বেড়েছে, তারপরে কিন্তু আমরা মার্কেট প্রাইসের সাথে কিংবা বলি যে অন্যান্য পেশার সাথে যদি কম্পিটিটিভ একটা প্যাকেজ দেখি তাহলে কিন্তু সেটা নেই এখনো। প্রফেসর আকাশ, আমরা খুবই সৌভাগ্যবান যে প্রফেসর শামসুল আলম আসলে শিক্ষক, অধুনা তিনি সরকারের সাথে আছেন। কয়েকদিন আগে আমরা দেখেছি শিক্ষকরা তাদের মর্যাদা নিয়ে, তাদের সমপদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করেছেন, তারা ক্লাস করেন নাই অনেকদিন, তারপরে তাদেরকে মেনে নিতে হয়েছে। শিক্ষকতার যে পেশা সেটি আমরা যদি মাধ্যমিক থেকে বা প্রাথমিক থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত চিন্তা করি, সেটি আসলে কতটা আকর্ষণীয়? একটা তো হচ্ছে যে প্রাথমিক শিক্ষাটা সরকারের অধীনে নিয়ে নিয়েছেন, তার ফলে ওখানে কতগুলো কমন স্ট্যান্ডার্ড করে ফেলেছে। কিন্তু মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে 90% এডুকেশন কিন্তু ডিপেন্ড করছে বেসরকারি খাতের উপর, খুব অল্প সরকারি খাত। সুতরাং এখানে একটা প্রশ্ন এসে গেছে যে একজন একই জিনিস পড়াচ্ছে ক্লাস 7, 8, 9-এ সরকারি স্কুলে, আরেকজন বেসরকারি স্কুলে, একই পরিশ্রম করছে, তো তার দুই রকম বেতন হতে পারে কিনা? সুতরাং দুই রকম বেতন তো হতে পারে না, আমাদের সংবিধানে সেটা অ্যালাউ করে না। কিন্তু স্যার আমি একটা কথা শুধু জানতে চাই, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করে যে বেতন পাই, আমি আরেকটা টেলিভিশনে চাকরি করলে কি একই বেতন পাবো? এটা কি কোনো নিশ্চয়তা করা যায়? শিক্ষার ক্ষেত্রে আমি বলছি, শিক্ষার ক্ষেত্রে দায়িত্বটা হচ্ছে সরকারের যে ওদের বেতনের একটা সমতা বিধান করা। কারণ আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেই কাজ করছেন আরেক জায়গায় কাজ সেরকম না, কিন্তু এখানে আমি বলছি যে একেবারে সিমিলার কাজ। এবং সেই জন্য এখানে এই প্রশ্নটা এসেছিল এবং বিশেষ করে যখন সরকার এবার বেতনের স্কেল বাড়ালো,
তখন প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে তারা এমপিও ভুক্ত যারা ছিল আগের স্কেলে, তারা বললো যে আমাদের বেতনটা বাড়ানো হোক, কিন্তু তখন কিন্তু সরকার ওদেরকে প্রথমে বাড়ায় নাই। তখন এটা একটা ভীষণ অ্যানামলি হয়ে গেল, কারণ একই কাজ করে একজন অনেক বেশি বেতন পায়, একজন কম পায় এরকম। তারপরে অবশেষে ওরা আন্দোলন করলো, কাফনের কাপড় পরলো, ইত্যাদি করলো, তখন ওদের বেতনটা বাড়ালো। বেতন বাড়ানোর পর তখন প্রশ্ন আসলো ভাতা, ফেস্টিভ্যাল বোনাস, ফেস্টিভ্যাল ভাতা, তারপর বৈশাখী ভাতা ইত্যাদি ইত্যাদি, যেগুলো সরকারি স্কুলের টিচারদেরকে দেওয়া হয়, তারা পাচ্ছে। এখন এমপিও ভুক্তদের প্রধান দাবি, আমি যেটা জানি, এমপিও ভুক্ত যারা তারা, আর যারা এমপিও ভুক্ত না তাদের দাবি, এমপিও ভুক্ত না যারা তাদের দাবি হচ্ছে আমাদের এমপিও ভুক্ত করা হোক, আর এমপিও ভুক্ত যারা তাদের দাবি হলো সরকারি স্কুলের একই কাজে একই পদে একই স্কেলের বেতনে আমরা দুজন পাই, কিন্তু কোনো কোনো ভাতা ওরা পায় আমরা পাই না, এই ডিসক্রিমিনেশনটা দূর করা হোক। এই আন্দোলনটা তারা এখন করছে। আচ্ছা, আমি যেটা বলবো, শিক্ষকদের আর্থিক উৎসাহ আমি সংক্ষেপে বলে দিই, কারণ আমি তখন 1977-78 আমি তখন সহকারী প্রফেসর হয়েছি। যাই হোক, আমি গ্রামে গেলে পরে, আমি গ্রাম থেকে এসেছি, আমার এক প্রাইমারি শিক্ষক তখন রিটায়ার করেছেন বেশ কয়েক বছর। আমার স্থানীয় হাটে গেলে হঠাৎ করে সেই শিক্ষক আমার বলে আমার কিছু টাকা দাও। আমি খুব লজ্জা পেলাম, ওনার কাছে আমি অঙ্ক শিখতে যেতাম একটা সময়। রিটায়ার লাইফে ওনার সেই ভাঙ্গা চেহারা, আমি বিশ্বাস করেন সেই সময় আমার বেতন আমার মনে হয় 500 ছিল সাকুল্য, আমার যত মানে তখনও বেড়েছে 600 হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। আমার 50 টাকার ইয়ে ছিল, মানে আমি ওই টাকাটা দিয়ে দিলাম, যে লোকের কাছে অঙ্ক শিখেছি আর হাত পাতে। সেই পর্যায় থেকে প্রাইমারি শিক্ষক, এখন আমি এবছর গ্রামে গিয়ে এক শিক্ষকের রিটায়ার করেছে, দেখতে আসে গেলে নানান জন সেই শুনে 28 লক্ষ টাকা সে পেনশন বেনিফিট পেয়েছে। আপনি চিত্রটা খেয়াল করুন। তো অনেক পরিবর্তন হয়েছে কিন্তু শিক্ষার ক্ষেত্রে। তো আর্থিক প্রণোদনার ক্ষেত্রে আমার মনে হয় এখন বিশেষ করে প্রাইমারি ক্ষেত্রে আমি বলতে পারি কোনো অভিযোগ স্বীকার করলেন যে মাধ্যমিকে একই ধরনের শিক্ষা হলো এমপিও মাধ্যমিক। তো মাধ্যমিক হলো সরকারি আর বেসরকারি পার্থক্য তো আছে ওখানে। আপনি সরকারি হলে এক ধরনের দায়বদ্ধতায় এক ধরনের রিক্রুটমেন্টে যাচ্ছেন, আর বেসরকারি হলে আরেক রিক্রুটমেন্টে আসতেছে। সরকার সেটাও তো এই দেশে যথেষ্ট আমি মনে করি এমপিও দিয়ে অনেক দায় স্বীকার করে নিয়েছেন। এগুলো কিন্তু একসময় ভালো চলতো, ওই প্রাইভেট স্কুলগুলো স্থানীয় লোকদের দান সহায়তায় হেডমাস্টার গ্রামে গ্রামে গিয়ে পাট তুলতেন, ধান তুলতেন একসময়, সেসব স্কুলে ভালো রেজাল্টও করতো। এখন যতই আমরা সরকারের দিকে আসছি তখন এগুলো অনেক বেশি আমি বলবো যে কি বলবো ব্যবস্থার দিক থেকে অনেক এখন আরো ত্রুটিপূর্ণ হয়েছে। এবং ওই যে মানের প্রশ্নটা এখন এসছে, আগের দিনে 60-এর দশকের চিন্তা করেন, 70-এর দশক যেসব আমি হাই স্কুলে পড়েছি ওই কথাটা বলতে চাচ্ছি। সেই সময় স্কুল আর শিক্ষকের যে প্রজ্ঞা, এক বাংলা যে তাকে পণ্ডিত বলতাম, যিনি জিওগ্রাফি পড়তেন জিওগ্রাফির পণ্ডিত ছিলেন, সারা দুনিয়া সুন্দর বলতেন, কিন্তু ওই শিক্ষকরাই যাদেরকে শিক্ষা দিলেন তারা পণ্ডিত হলেন না, তখন এমপিও ছিলেন না, তখন ওই শিক্ষকরাই যাদের শিখাইলেন তারা পণ্ডিত হন না হচ্ছে না হলে আমরা এখানে আসলাম কি করে? তারা যাদের পড়িয়েছেন আজকে যারা বসে আছেন তাদের এইভাবেই তারা এখানে আসছেন বলেই তো সম্ভব হয়েছে। আমাদের পড়িয়েছে, আমরা পণ্ডিত হলাম না কেন? আমরা পণ্ডিত হয়েছি তো কিছু না। না, ওইখানে একটা জিনিস শিক্ষার ক্ষেত্রে দেখবেন, এই যে ডিভাইড একটা, এই ডিভাইডটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আগে যেটা ছিল এখন কিন্তু শিক্ষক স্কুলের সংখ্যা বাড়ছে, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, কিন্তু তার পাশাপাশি ডিভিশনটা অর্থাৎ ফারাকটাও কিন্তু অনেক বেড়েছে। ডক্টর ফাহমিদা খাতুন, আপনি এইটা কি মনে করেন না যে নিয়োগ প্রক্রিয়ার কথা বললেন, আমরা নন এমপিও ভুক্ত এরকম অনেক শিক্ষকের কথা পাচ্ছি যারা হয়তো হেডমাস্টার সাহেব তাদের আত্মীয় বা স্কুলের চেয়ারম্যান আত্মীয়, সেই জন্য তারা নিয়োগ পাচ্ছে। হ্যাঁ, এখানে প্রভাব একটা খুব প্রভাবশালীদের একটা হাত অবশ্যই কাজ, সেজন্যই যে হ্যাঁ প্রভাবটা স্থানীয় প্রভাবশালীদের যে একটা হস্তক্ষেপ, এটা তো বিরাট একটা ভূমিকা রাখে। এবং বিশেষ করে যে বাংলাদেশের গ্রামে গঞ্জে যে সমস্ত স্কুলগুলোতে, সেখানে আরো বেশি এটার প্রভাবটা দেখা যায়, যার জন্য মান রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ে। এডুকেশন ইজ এ রাইট, নট এ প্রিভিলেজ। এবং এইটা এডুকেশন এবং হেলথ আপনাকে খালি যদি সামর্থ্য থাকে তাহলে পুরোটাই আপনার ন্যাশনালাইজ করে চালানো। স্যার, এডুকেশন কতটুকু পর্যন্ত আপনি মনে করছেন? এখন আমি 8 পর্যন্ত স্বীকার করেছি, কিন্তু আমাদের যা সংবিধান যেটা বলে সেটা হলো আইনের দ্বারা স্বীকৃত মাত্রা পর্যন্ত। তো আমি এই মাত্রাটা ক্রমাগত বাড়ানোর পক্ষপাতী,
এবং আমার সামর্থ্য অনুযায়ী এটাকে আমি যদি চূড়ান্ত নিতে পারি, সমাজতান্ত্রিক জায়গায় যেরকম থাকে সেরকম যদি নিতে পারি, স্যার আমাদের তাহলে একদম ভালো। সময় শেষ। আমি শুধু, আপনি কি স্যার এটা অঙ্ক করে দেখেছেন যে এটা আসলে সম্ভব কিনা, যে আমরা আসলে এই মাত্রাটা এটা যদি যারা পেরেছে হ্যাঁ। তারা তাদের বাজেটের 25% এডুকেশনে নিয়োগ করেছে জি। এবং তারা তাদের জিডিপির 6 to 8% নিয়োগ, এবং এটা সম্ভব, এবং এটা তো আমাদের করতে হবে যদি আমরা ওইরকম হতে চাই। এইটাতে আমাদের অন্য কোনো আমরা আমাদের লক্ষ্য, তাই আমরা ওই ধরনেরই হতে আমরা চাই। শেষ কথা শুনবো কিনা প্রফেসর? না, শেষ কথা হলো সর্বশেষ বাজেট যাই দেওয়া হচ্ছে তার যথাযথ বাস্তবায়ন করা প্রয়োজন, জবাবদিহিতার প্রয়োজন, গুণগত মানের দিকে আমাদের ব্যাপক দৃষ্টি দেওয়া দরকার। এবং সেক্ষেত্রে আমাদের সম্মানিত শিক্ষকরা বড় ভূমিকা পালন করতে, সর্বপর্যায়ের শিক্ষক, সেটা বিশ্ববিদ্যালয়ে তারাই সেটা পারেন। সরকার সেখানে তো আসলে নিয়ন্ত্রণ করতে পারছেন না, বা করার কথাও না, স্বাধীন তারা, অনেক ক্ষেত্রে স্বায়ত্তশাসন। প্রাইমারি ক্ষেত্রে এখন উন্নত যথেষ্ট হয়েছে, প্রায় 80% শিক্ষক কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত। তো প্রচেষ্টা চলছে, তবে আমাদের আরো গুরুত্ব দিয়ে মানের বিষয়টা দেখতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রফেসর ডক্টর শামসুল আলম, ডক্টর ফাহমিদা খাতুন এবং প্রফেসর ডক্টর এম এম আকাশ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।